বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা মৌলিক বলের প্রকৃতি নিয়ে আলোচনা করছি এবং এই আলোচনার ধারাবাহিকতায় আমরা এই অধ্যায়ের আরো পরবর্তী অংশগুলো নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে মৌলিক বল আসলে কি। যে বলগুলোকে সাধারণত অন্য বলগুলো তৈরিতে ব্যবহার করা হয় সেগুলোই মৌলিক বল। আমরা চারটে রূপে এই মৌলিক বলকে দেখতে পাই। একটি হলো ফার্স্ট মহাকর্ষ বল। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা অলরেডি কিছুটা হলেও করেছি এটা গতি অধ্যায়ে। তো তারপরে আমরা পরবর্তীতে হয়তো এর উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ করব। আর দ্বিতীয়ত, যখন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়বা তখন এই অধ্যায়কে, এই শব্দকে কেন্দ্র করে একটা অধ্যায় আছে, তাড়িত চুম্বক বা বৈদ্যুতিক চুম্বক বল। তড়িৎ অথবা চুম্বক, এই দুই ধরনের বলকে আমরা আলাদা আলাদা হিসেবে এতদিন বুঝে আসছি, কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ উভয়ই কিন্তু এই বলগুলোর মধ্যে কিন্তু আছে। মাধ্যাকর্ষণের তুলনায় এটা প্রায় 10⁻36 গুণ বেশি, অর্থাৎ এটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ কিন্তু শক্তিশালী। তাহলে আমরা এখানে যেটা দেখব সেটা হলো তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের সমন্বিত অবস্থান থেকে এই তাড়িত চুম্বক বলটি ক্রিয়াশীল। এরপরে দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয়াসে নিউক্লিয় কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে এরা, এই নিউক্লিয়াস থেকে নিউক্লিয় কণাগুলো পরস্পর থেকে দূরে সরে না গিয়ে এরা একটা ছোট্ট জায়গায় আবদ্ধ থাকে। এই ধরনের বলকেই বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসে নিউক্লিয় কণাগুলো মধ্যে যে বন্ধন সেটা অপেক্ষাকৃত শিথিল হয়ে যায়, ফলে সেখান থেকে আলফা বিটা গামা রশ্মি রূপে বিভিন্ন কণার নিঃসরণ ঘটে। এরপরে সবল নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলটা অত্যন্ত শক্তিশালী। এটা নিউক্লিয় পরমাণুকে, পরমাণুর মধ্যে নিউক্লিয় কণাগুলোকে পরস্পর থেকে প্রচন্ড ভাবে আকৃষ্ট করে এবং এই আকর্ষণের ফলে নিউক্লিয়াসের অত্যন্ত ক্ষুদ্র জায়গায় নিউট্রন এবং প্রোটন গুলো তারা কিন্তু অবস্থান করে। তো এখন আসো সাম্যতা বল আর সাম্যতাবিহীন বল। আমি এখানে একটা ছবি এঁকে দেখাই যে এই বিষয়টা আসলে কি রকম হতে পারে। মনে করে এই একটা বস্তু, এর ওপর এরকম এই দিক থেকে বল প্রয়োগ হলো, আবার এই দিক থেকেও প্রয়োগ হলো, আবার এই দিক থেকে প্রয়োগ হলো, আবার এই দিক থেকেও প্রয়োগ হলো, অথবা এই দিক থেকে প্রয়োগ হলো দেন এই দিক থেকে প্রয়োগ হলো। আবার যদি মনে করা হয় যে এই দিক থেকে এই দিক টানছে, তাহলে ওর বিপরীতে এই দিকটাও টানতেছে। তাহলে এই ধরনের বলগুলোকে বলা হয় সাম্য বল। এরা কিন্তু বিপরীত দিকেও ক্রিয়া করতে পারে। যেমন এই দিকে ক্রিয়া করলো, এ আবার এইদিকে ক্রিয়া করলো, এটা এইদিকে ক্রিয়া করলো। এভাবে সবাই যখন একই দিকে এরকম ক্রিয়া করছে,
এরকম। এক্ষেত্রেও এটা সাম্য বল হবে, যেহেতু বস্তুর উপর বল প্রয়োগের পর তার লব্ধি বল শূন্য হয়েছে। পুরো বিষয়টা কি বুঝছো? হুম। আচ্ছা, এখানে দেখো বইকে দুই দিক থেকে টানা হচ্ছে, বই যদি কোনো দিকে না যায় তাহলে এটা কি বল হবে, সাম্য না অসাম্য? বইকে দুই দিক সাম্য থেকে বল। টানা হচ্ছে, কোনো দিকেই যাচ্ছে না বই, তাহলে কি সাম্য বল? ফাইন। আহ তারপরে তোমার এই যে উপরের বস্তুর ক্ষেত্রে দেখো যে কোনো একদিকে টানা হচ্ছে, তাহলে এটা অসাম্য বল। এরপর মোমেন্টাম, ভরবেগ। ভরবেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভর যদি এম হয়, বেগ যদি ভি হয়, তাহলে তার গুণফলকে বলা হবে ভরবেগ। এই যে ভরবেগ এখানে উল্লেখ করা আছে, বুঝতে পারছো? এটা বাংলা তুমি যদি লেখো ভরবেগ সমান ভর গুণন বেগ। এ পর্যন্ত যা পড়াছি সব বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, পড়া শেষ করে অবশ্যই কিন্তু রাতে এগুলো দেখে রাখবা। আচ্ছা, ও- ঠিক আছে। আচ্ছা, কোন বস্তুকে যদি আঘাত করে উল্টো দিকে ফিরে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু দেখো ভরবেগের পরিবর্তন কিভাবে হয় দেখে দেখা আছে। এখন হলো সংঘর্ষ। আসলে সংঘর্ষটা কিভাবে হয়? সংঘর্ষ হওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি এখানে এই বস্তুটা সামনের দিকে যাবে, কি করলো, এই বস্তুকে ধাক্কা দিল, ধাক্কা দিল। আবার আহ দেখো একই সরল রেখা বরাবর এরা চলছে, এদের মধ্যে সংঘর্ষ এখানে হয়ে গেল। তার মানে এরম সংঘর্ষ হলো। সংঘর্ষের ফলে এই দিকে যে বল ক্রিয়া করলো সেটা হলো ক্রিয়া বল F1, আর এ উল্টো দিকে বল প্রয়োগ করলো সেটা হলো F2 বল। এটা F1, এটা F2। F1টা ক্রিয়া, F2 হলো প্রতিক্রিয়া। তারপরে বস্তু যথাক্রমে তোমার পেছনে ধরো এই বল যাচ্ছে, তার আগে তোমার এই বলটা পার হয়ে চলে যাচ্ছে, এরকম। এরা যথাক্রমে এইদিকে যাচ্ছে অথবা এইদিকে যাচ্ছে। তাহলে সংঘর্ষের আগে এ একে ধাক্কা দিল, ও সংঘর্ষে পতিত হলো, তারপরে দুইজন আলাদা আলাদা বেগ নিয়ে যাচ্ছে। আমি যদি একটু লিখি তাহলে এরকম, ধরো এটার ভর হলো M1, এটার ভর হলো M2, তাহলে এটার বেগ হলো U1, এর বেগ হলো U2, আর এগুলোর বেগ আগের মতো, এগুলো ঠিক সবকিছু ঠিক আছে, শেষ বেগ হলো V1, আর এটা হলো তোমার V2। ক্লিয়ার কি? হুম। এখন দেখো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এরকম লেখা আছে, বইয়ের লেখায় আছে M1U1 প্লাস M2U2, M2U2। আর সংঘর্ষের পরে মোট ভরবেগ M1V1 প্লাস M2V2।
এটা হলো সংঘর্ষের আগে, এটা সংঘর্ষের পরে। তুমি দেখো বইতে তাই লেখা আছে, একটু একটু মনে হয় দেখে নাও। দেখছো সংঘর্ষের আগে আর পরে এই কথা লেখা আছে এখানে। হ্যাঁ আছে। এটা তোমাকে আমি আবারও এখানে নিয়ে যাচ্ছি, একটু দেখো। আমি যদি এটাকে গতিশক্তির সূত্রে প্রকাশ করি, তাহলে আর কিছুই করা লাগবে না, খালি শুধুমাত্র এটা, এটার সামনে হাফ দিলাম, এটা হাফ দিলাম, আবার এখানেও হাফ দিলাম, এখানে হাফ দিলাম। আমি দিয়ে এগুলো যদি স্কোয়ার করে দেই, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে এটা গতিশক্তির সূত্র হয়ে গেল, যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট গতিশক্তি পরস্পর সমান। যদি সমান হয় তাহলে এই সংঘর্ষটি হবে স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে বস্তুটা হবে অস্থিতিস্থাপক। একটু দেখো, আমি ওই ভান্ডারটা একটু খুলে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কি, দেখো তো সংঘর্ষের আগে পরে লেখা আছে, এই দুই লাইন হ্যাঁ দেখছো তো? দেখতে পাচ্ছি। আচ্ছা, এর পরের যে গতিশক্তিটা যে এখানে উল্লেখ করা আছে, এই যে গতিশক্তিটা, এই যে গতিশক্তিটা, এই যে তারপরে হলো উচ্চতা। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি সমষ্টি, সংঘর্ষের পরে গতিশক্তি সমষ্টি একই থাকে, কিন্তু দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার রেজাল্ট আলাদা হবে, ওরা দুটো এক থাকবে না। আমার মনে হয় এ পর্যন্ত ক্লিয়ার তো? হুম। ওকে। নিরাপদ গতি ও বল, এই জায়গায় যেটা লেখা আছে আমি একটু খালি মনে করে দিচ্ছি। এখানে বলা হয়েছে তুমি যদি গাড়ি নিয়ে ভ্রমণ করতে যাও হাইওয়েতে, তুমি যদি ছোট গাড়ি নিয়ে যাও, এটা সংঘর্ষে লিপ্ত হলে অনেক বেশি ক্ষতি হবে। এই জন্য সেখানকার মূল সারমর্ম হলো এটাই যে, যেগুলো হাইওয়ে সেখানে বড় গাড়িতে যাওয়া আসা করা উচিত, আর যেটা ছোট লোকাল ওয়ে সেখানে এই যে জাতীয় ছোট গাড়িগুলো চালনা করা উচিত। এই বিষয়টা ব্রেকিং বল দেখে নিতে হবে, ক্লাস ঠিক আছে কিনা এগুলো দেখে নিতে হবে, এগুলো প্রতি বছরই আছে। তো এখানে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলে সেক্ষেত্রে কিন্তু এই সূত্র ব্যবহার করে V1 V2 বের করা যায়। আজকে লাস্ট পড়া গতির, বস্তুর গতির ওপর নিউটনের সূত্রের প্রভাবের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বলতেছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে যেদিকে, যখন এটা ক্লিয়ার হবে। তো আমরা দেখতেছি যে কোনো বস্তু তার নিজের থেকে অবস্থানের পরিবর্তন করতে পারে না, বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করার পর বস্তু তার অবস্থানের পরিবর্তন করে। যা প্রযুক্ত হলে বস্তু তার অবস্থানের পরিবর্তন করে বা করতে চায় সেটি বল। ক্লিয়ার, বুঝছো কি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় এখানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়, এই সূত্রটা এখানে দেওয়া আছে। এই এখন দেখো আমরা
এফ সমান এম এ, এই সমীকরণের প্রতিপাদন আমরা জানি, প্রতিপাদনের প্রয়োজন হয় না বিধায় আমরা খালি সমীকরণটার সাথে পরিচয় রাখি। আর দেখো এখানে বেশ কিছু অঙ্ক আছে একটু বেসিকের জন্য, এগুলো ক্লিয়ার করো। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাকলো। নেক্সট দিনে এর পরবর্তী অংশ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।